নমস্কার, ডাকবাংলা.com এর পাতায় আমি শ্রীজাত আবার আপনাদের সঙ্গে আড্ডা দিতে হাজির হয়েছি আমার দূরপাল্লার এই পর্বে। আপনারা কেউ কেউ জানেন, যারা দেখছেন বা অনুসরণ করছেন, যে দূরপাল্লা হলো তেমনই এক আড্ডা যেখানে আমি আমার বা আমাদের বেড়ানোর অভিজ্ঞতা ছবি সহ আপনাদের সঙ্গে ভাগ করে নিই। কারণ আমি আগেই বলেছি যে বেড়ানো যত বেশি মানুষের সঙ্গে তার আনন্দ ভাগ করে নেওয়া যায় তত বাড়ে। নইলে অসামান্য সুন্দর সমস্ত জায়গাতেও যদি একাই ঘুরে বেড়াই আর সে কথা কাউকে না জানাই, কারো সঙ্গে ভাগ না করি, সেই বেড়ানো যেন কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। তাই এই দূরপাল্লার মাধ্যমে আমি যখন আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার বেড়ানোর অভিজ্ঞতা, সেই সমস্ত অভিজ্ঞতার ছবি যেটুকু আমার কাছে আছে, তখন আমার আনন্দ দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমি যেন এতদিন আগেকার বেড়ানোগুলো আবার ফিরে পাচ্ছি নিজের কাছে। আজকে অনেক ভাবলাম যে কি নিয়ে আসবো আপনাদের সামনে। নানান টুকরো কথাই তো বলতে ইচ্ছে করে, নানান অভিজ্ঞতা ভাগ করে নিতে ইচ্ছে করে। তো হঠাৎ পুরনো অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে দেখলাম যে 2016 সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে জীবনের পরপর 3টে দিনে 3খানা বিস্ময়ের সামনে গিয়ে আমরা দাঁড়াতে পেরেছিলাম। আসলে আমরা কেউ পরিকল্পনা করিনি সেভাবে যে পৃথিবীর সেরা 3টে বিস্ময়ের সামনে পরপর 3 দিন দাঁড়াবো। কিন্তু ঘটনাক্রমে আমাদের ট্যুর প্ল্যানিংটা এমন হয়েছিল সেবারে ইউরোপ ভ্রমণের, যে পরে যখন এই খাতা খুলে দেখছি যে কোন দিন কি করেছিলাম, এটা দেখতে তো খুব ভালো লাগে। কবে কোথায় ছিলাম, সেদিন কি করেছিলাম। সেই দিন দেখলাম যে পরপর 3খানা দিন পাশাপাশি সাজানো 3খানা দিনে আমরা পৃথিবীর সেরা 3টে বিস্ময়ের সামনে গিয়ে দাঁড়াতে পেরেছিলাম। তখন সেভাবে বুঝিনি, কারণ বিস্ময়ের ঘোর কাটতেই অনেক সময় লাগে। আজ বুঝি যে জীবনের শ্রেষ্ঠ 3টে দিন বোধহয় সেই সেপ্টেম্বর মাসে 2016 সালের আমি আর দুর্বা কাটিয়ে ফেলেছি। আমাদের সেবারের ইউরোপ বেড়ানোর রুট ম্যাপটা যেরকম ছিল, আমরা প্যারিস দিয়ে শুরু করেছিলাম আর শেষ করেছিলাম রোম দিয়ে। তো এমন একটা রুট ম্যাপ ছিল যে তার মধ্যে অস্ট্রিয়াও ছিল, তার মধ্যে নেদারল্যান্ডসও ছিল, ফ্রান্সও ছিল, আবার ইটালিও ছিল। তো অনেকেই বলেছিলেন এইরকম একটা জিগজ্যাগ রুট ম্যাপ কেন, এভাবে তো কেউ বেড়ায় না। তো আমরা বলেছিলাম যে এই একবারই কষ্টে সৃষ্টি যাচ্ছি, জানি না আর দ্বিতীয়বার যেতে পারবো কিনা, যা যা স্বপ্ন আছে দেখে নিই। তো স্বপ্নের মধ্যে ফ্লোরেন্স আর রোমও ছিল। তো আমরা প্রথমে ফ্লোরেন্স গেছিলাম, ইতালির ওই দুটো জায়গাতেই গেছিলাম সেবারে। তারপরে রোম দিয়ে আমাদের সফর শেষ করেছিলাম। আমি যে 3টে দিনের কথা বলবো সেটা হচ্ছে ফ্লোরেন্সের শেষ 2টো দিন আর রোমের প্রথম দিন। আমরা ফ্লোরেন্স থেকেই রোম গেছিলাম। ফ্লোরেন্সে কয়েকদিন ছিলাম, তার মধ্যে শেষ 2টো দিন আমরা যা যা করেছি তারই ছবি দেখছিলাম, সেটাই ভাগ করে নেব আপনাদের সঙ্গে। আমরা শেষ 2টো দিনের প্রথম দিন গেলাম পিসা। সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসেন পিসার লিনিং টাওয়ার বা হেলানো টাওয়ার দেখতে, যেটি পৃথিবীর 7টি আশ্চর্যের একটি। কিভাবে সে মাটির উপর ওই রকম একটা কোনাকুনি অবস্থায় মাটির সঙ্গে কোণ তৈরি করে অত বড় একটা মিনার, অত ওজনের একটা মিনার, অত বড় স্থাপত্য, সে দাঁড়িয়ে আছে এত বছর ধরে, এবং এখনো নাকি সে হেলছে একটু একটু করে। সেই রহস্য তা বড় ইঞ্জিনিয়াররাও তার সমাধান করতে পারেননি। তো আমরা ফ্লোরেন্স টার্মিনি থেকে ট্রেন ধরে পিসায় নামলাম। নেমে খুব অন্যরকম লাগলো। মানে অত বড় একটা ট্যুরিস্ট স্পট, সারা পৃথিবীর মানুষ যেখানে সপ্তম আশ্চর্যের একটিকে প্রত্যক্ষ করতে যান, সেখানে খুব সুন্দর ছোট ছোট গলিতে ভাগ হয়ে গেছে শহরটা। গলির দুপাশে চায়ের দোকান, ক্যাফে, টুকটাক পসরার জিনিস, পর্যটকদের জন্য সোভেনির শপ, এবং খুব ছিমছাম পুরনো শহর। বোঝাই যাচ্ছে ইতালির তো একটা প্রাচীন সভ্যতা সে ধারণ করে নিজের বুকে। তো আমরা দুপুর পৌঁছলাম, যখন দেখলাম সব স্রোত একই দিকে যাচ্ছে, মানে সব রাস্তা যেমন রোমে যায়, সব রাস্তা ওখানে পিসাতেও যাচ্ছে। তো ওই রোমে যাওয়ার রাস্তাতেই আমাদের পিসা পড়লো আর কি, সেই অর্থে। তো ওই সব গলিগুলো পার হয়ে আমরা যখন পিসার সামনে গিয়ে দাঁড়ালাম, সেই টাওয়ারের সামনে, সে এক আশ্চর্য অভিজ্ঞতা। একদিকে সেই লিনিং টাওয়ার অফ পিসা, আর তার একেবারে অন্যদিকে মুখোমুখি বেশ কিছুটা বাগান ও জমি পার করে একটা অনবদ্য স্থাপত্য, একটা বড় প্রাসাদের মতো। সেখানে ঢোকা হয়নি। তো ওই হেলানো টাওয়ারের সামনে দাঁড়িয়েই অনেকটা সময় কেটে গেল, এবং দাঁড়িয়ে ওখানে আরো বুঝতে পারলাম যে কতখানি সে কোণ তৈরি করে রেখেছে জমির সঙ্গে।
আমার তো আর ঘুরে ঘুরে ওঠার সাহস হলো না, অনেকগুলো সিঁড়ি। তো দুর্বা এইসব ব্যাপারে বরাবরই সাহসী এবং উৎসাহী। ও তরতর করে উঠে টুঠে গেল, আমি নিচে অপেক্ষা করলাম। নেমে এলো, আমরা বিকেল গড়িয়ে যখন সন্ধে নামছে তখনও পর্যন্ত পিসার কাছে রইলাম, তারপর ফেরত এলাম। পিসার টাওয়ার দেখার সেই অভিজ্ঞতা আমরা কোনোদিন ভুলবো না। আমি এই 3টে দিনের কথা বাছলাম এই কারণে যে এই 3টে দিন এই 3টে জিনিস পরপর দেখেছিলাম, কিন্তু কখনো আপনাদের কাছে পুরো ইতালির ভ্রমণ নিয়ে আসবো নিশ্চয়ই। ফ্লোরেন্সে আর কি করেছি, রোমে আর কি কি দেখেছি, রোম তো অসামান্য শহর, অনেক কিছু দেখার আছে। তো আপাতত এই ফ্লোরেন্সের শেষ 2 দিনের প্রথম দিন আমরা পিসার লিনিং টাওয়ার দেখলাম। পরের দিন, যেদিন সন্ধেবেলা আমাদের রোম পৌঁছানোর কথা, সেদিন সকালে আমরা গেলাম যার জন্য এতদিন অপেক্ষা করে থেকেছি, সেই ডেভিড দেখতে, মিকেলেঞ্জেলোর ডেভিড। পৃথিবী বিখ্যাত সেই ভাস্কর্য, সম্ভবত পৃথিবীর সবচাইতে বিখ্যাত ভাস্কর্য। সেই ভাস্কর্য দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক আসেন। আর কথাটা যে মিথ্যে নয় সেটা বুঝলাম একাডেমিয়া গ্যালারিতে ফ্লোরেন্সে সেখানে পৌঁছানোর পর। কারণ যে লাইনের শেষে আমি আর দুর্বা দাঁড়িয়ে আছি সেই লাইনের ওপাশে একাডেমিয়াটা দেখা যাচ্ছে না। মানে প্রায় ডেভিড যতদিন ধরে ওখানে দাঁড়িয়ে আছে আমরাও ততদিন ধরেই দাঁড়িয়ে আছি, এরকম একটা অবস্থার তৈরি হলো। কিন্তু ছোটবেলা থেকে স্থাপত্যের সমস্ত ছবির বইতে এতবার ডেভিডের ছবি দেখেছি এবং দেখে মুগ্ধ হয়েছি। তার দেহ সৌষ্ঠব, তার সৌকর্য, তার মুখের সারল্য, তার পেশির কাঠিন্য, তার শিরা উপশিরা ফুটে ওঠা বাংময় হাত, এই সমস্ত কিছু মিকেলেঞ্জেলো পাথর কুঁদে তৈরি করেছিলেন এবং সেই পাথরে এমন নমনীয়তা তিনি এনেছিলেন যে তাকে ত্বকের চাইতেও বেশি স্পর্শযোগ্য বলে মনে হতো। তো খুব ইচ্ছে ছিল কখনো ডেভিড দেখব। তো সেই স্বপ্ন যেদিন সত্যি হলো একাডেমিয়া গ্যালারিতে ঢুকে, মিকেলেঞ্জেলোর আরও অনেক কাজ আছে সেখানে, কিন্তু বলাই বাহুল্য সবচাইতে বেশি ভিড় ডেভিডের চারপাশে এবং আমরা অনেকক্ষণ ধরে ডেভিড দেখলাম। সেই অভিজ্ঞতা বলে বোঝানোর নয়, মানে ভাগ করে নিতে এসেছি ঠিকই, বলতে আমার এখনো উত্তেজনা হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু বলে যে ব্যাখ্যা করব এমন শব্দ ভাণ্ডার আমার কাছে অন্তত নেই। তো ডেভিড দেখে মুগ্ধ হয়ে সেদিন তো আর হোটেলে ফেরা হলো না, সেখান থেকেই সোজা আমরা এয়ারপোর্ট চলে গেলাম ফ্লোরেন্স থেকে রোমের উড়ান ধরতে। রোমে পৌঁছলাম যখন, তখন বেশ রাত্রির। একটা পথরেস্তোরাঁয় একটু হাঁসের মাংস আর লাল পানীয় খেয়ে আমরা আমাদের এয়ারবিএনবি, আমরা হোটেলে থাকিনি সে বছর কোথাও, সমস্ত বিএনবিতে ছিলাম, সেখানে পৌঁছলাম এবং ঠিক করলাম পরদিন যেহেতু রোববার আমরা ভ্যাটিকান যাব। ভ্যাটিকান আপনারা নিশ্চয়ই জানেন যে খ্রিস্টানিটি, খ্রিস্ট ধর্মের রাজধানী। যেমন মক্কা, যেমন কেদার, তেমনই ভ্যাটিকান একটি ধর্মের শীর্ষস্থানে আছে এবং ভ্যাটিকান কিন্তু পৃথিবীর সবচাইতে ছোট দেশ। ভ্যাটিকান রোমের মধ্যেকার গন্তব্য হলেও সেটি আলাদা দেশ এবং সেই দেশটি একটি বিরাট আকার প্রাচীর দিয়ে ঘেরা। তার মধ্যে যে ভ্যাটিকান সিটি, সেটাই ভ্যাটিকান শহর এবং সেটাই দেশ। তো আমরা রোম থেকে সেদিন মেট্রো করে ভ্যাটিকান যাওয়া যায়, লম্বা পথ এবং প্রচণ্ড ভিড়। মানে কলকাতা বা দিল্লির মেট্রোকে বলে বলে হার মানাবে এমন ভিড়। আমি আর দুর্বা কোনো রকমে টিউবে উঠে নাক মুখ গুঁজে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না ভ্যাটিকান নামে, এবং নেমে বুঝলাম যে সমস্ত মানুষ ভ্যাটিকানের দিকে যাচ্ছেন। মানে আমাদের এখানে দুর্গাপুজোয় বড় কোনো পুজোর সামনে যে বিরাট ভিড় হয়, সেই ভিড়কে 10 দিয়ে গুণ করলে ভ্যাটিকানের সামনের ভিড়টা বোঝা যাবে। সে প্রায় পদপিষ্ট হওয়ার অবস্থা। তা কেন এত ভিড় বুঝলাম, একটু কাছে যেতে বুঝলাম আমি আর দুর্বা, যে সেদিন পোপ সেখান থেকে ভাষণ দিচ্ছেন। এটা একটা বিরাট ব্যাপার। যারা খ্রিস্ট ধর্ম অবলম্বী তাদের পক্ষে তো বিরাট ব্যাপারই, এবং যারা দেখতে গেছেন তারাও নিজেদের সৌভাগ্য বলে মনে করেন যে যেদিন যাচ্ছেন সেদিন পোপের দর্শন মিলছে। পোপ তো রোজ দিন দেখা দেন না। তো আমরা কোনো মতে ভিড় ঠেলে দরজা পেরিয়ে পোপের বক্তৃতার সময় ভেতরে ঢুকলাম। বিশাল গোল চত্বর, তার গোটা চারপাশটা হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, আপনারা জানেন পৃথিবী বিখ্যাত ব্যাসিলিকা, এবং মধ্যখানের চত্বরটায় পোপ ভাষণ দিচ্ছেন। লক্ষ লক্ষ লোক, মাথা গুণে শেষ করা যাচ্ছে না। সেই ভাষণ শেষ হওয়ার পর প্রবল হুড়োহুড়ি, পোপকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। আমরা কোনো ক্রমে ব্যাসিলিকার মধ্যে ঢুকতে পারলাম এবং ঢুকে জীবনের
শ্রেষ্ঠ অভিজ্ঞতাটা, এই যে বলছি 3টে পরপর অভিজ্ঞতা, একটা পিসার লিনিং টাওয়ার দেখা, পরের দিন ডেভিড দেখা, তারপর দিন সেন্ট পিটার্স ব্যাসিলিকা দেখা, মানে প্রায় পাগল হয়ে যাওয়ার জোগাড় মুগ্ধতায়। মুগ্ধতা নেবারও একটা সীমা থাকে, আমরা সেই সীমা অতিক্রম করে গেছিলাম ইতিমধ্যেই। তার আগে মনে রাখতে হবে আমরা প্যারিস, অ্যামস্টারডাম, ভিয়েনা, সালজবুর্গ দেখে এসেছি। সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে মিকেলাঞ্জেলোর অসামান্য সমস্ত কাজ আছে। পিয়েতা আছে, পিয়েতাও পৃথিবী বিখ্যাত ভাস্কর্য, তার সামনে গিয়ে দাঁড়ালাম। এবং মনে রাখতে হবে যে সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে জীবনের শেষ কাজগুলো করেছেন মিকেলাঞ্জেলো। তিনি ওই মাচা বেঁধে আনুভূমিকভাবে জমির সঙ্গে শুয়ে শুয়ে সিলিংয়ে কাজ করতেন, সেন্ট পিটার্স ব্যাসিলিকার সিলিংয়ে। এবং এমন সমস্ত কাজ যে সেগুলো দাঁড়িয়ে দেখাও যায় না, মানে আমরা যারা পর্যটক তাদেরও শুয়েই দেখতে হচ্ছে, একেবারে চিত হয়ে উপরে তাকালে সেই কাজ দেখা যাচ্ছে। আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার কথা, এবং বুঝতেই পারছেন যে কি সমস্ত পেইন্টিং সেখানে সিলিংয়ে তৈরি করেছিলেন মিকেলাঞ্জেলো। এবং আমরা সেখানে গিয়ে বুঝলাম যে কি আশ্চর্য মিকেলাঞ্জেলোর সেন্স অফ ইঞ্জিনিয়ারিং, যে ওই গোলাকৃতি গম্বুজাকৃতি সিলিং, সোজা সিলিং কিন্তু নয়, এবং সেই গম্বুজাকৃতির সিলিংয়ে মানুষের বা যে কোনো কিছুর, প্রকৃতির সৌষ্ঠব, তার একটা যে প্যারামিটার, সেটাকে বজায় রাখতে হলে এটা বুঝে আঁকতে হবে যে নিচ থেকে একটা মানুষ যখন দেখবেন ওই গম্বুজাকৃতি ছাদ, তখন প্রতিটি জায়গা থেকে দেখলে সেটাকে ঠিক বলে মনে হবে, বিকৃত মনে হবে না। ফলে একটি মানব শরীর, একটি বৃক্ষ বা একটি পাখি, তাকে আমি যখন যেখান থেকে শুয়ে দেখছি আমার মনে হচ্ছে তার আকৃতি একেবারে ঠিক। সেটা আঁকতে গিয়ে তাকে কিন্তু অন্যভাবে আঁকতে হয়েছে। আর সেই যুগে সেই ইঞ্জিনিয়ারিং কিভাবে তার মাথায় এলো এটা কেউ জানে না। তো ব্যাসিলিকায় আমরা গোটা একটা দিন কাটালাম, যেটুকু জায়গা ছবি তোলার অনুমতি আছে তুললাম, এবং পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকর্মের একটি দেখে রোমে ফিরলাম। রোমের প্রথম দিন আমরা এভাবে কাটালাম। আমার আজকের দূরপাল্লা এই পরপর 3 দিনের বিস্ময় নিয়েছিল, এটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি ভালো লাগলো। পরের দূরপাল্লা নিয়ে আবার হাজির হব ডাকবাংলা.com এর পাতায়। ততদিন খুব ভালো থাকবেন সকলে।